প্রিমিসের মতো একটা ফকরির বাচ্চার মধ্যে তোমার বোন কি দেখলো? ভূমিকা, তোমার বোন তো অনেক স্মার্ট, তাহলে প্রিমিসের মতো একটা ক্ষেতের সাথে কিভাবে ঘুরতে যায়? আরে তোমরা ভুল বুঝতাছো, আমার বোন ওকে হয়তো কোনো কাজে নিয়ে যাচ্ছে। আমরা যেভাবে ওরে দিয়া কাজ করাই, ইয়াসমিনও হয়তো ওরে দিয়া কিছু করাইবো। আমাদের কাছে লুকায় কি লাভ? আমরা তো সব এইখানে দাঁড়ায় দাঁড়িয়ে সব দেখলামই। তোমার বোনের ব্যবহার দেখাই মনে হইলো ওই ফকিরের বাচ্চা প্রিমিস ওর বয়ফ্রেন্ড। আরে কি বলো? না, এমন কিছু না, তোমরা ভুল বুঝতাছো। আমার বোন এমন কাজ করতেই পারে না। আমার বোন একটা ব্যাংকের ম্যানেজার, আর প্রিমিসের মতো একটা সামান্য ছেলেকে ও জীবনও বয়ফ্রেন্ড বানাবে না। ভূমিকা, তুমি আমাদের সাথে আর কিছু লুকাইও না। তোমার বোন দেখো প্রিমিসের সাথে প্রেম করতেছে। তোমার বোনের রুচি এত খারাপ কেমনে হইলো ভাই? আরে ভাই, তোমরা কি বলতেছো এইগুলা? তোমরা আসলে জানো না, আমার বোন আসলে অভিজিৎকে রাগানোর জন্য প্রিমিসের সাথে ঘুরতেছে। অভিজিৎকে তো তোমরা সবাই চিনো, ওর আব্বু অনেক বড় লোক। প্রিমিসের মতো একটা ছেলের সাথে আমার বোন ঘুরবে, এটা তোমরা কেমনে ভাবলা? ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু ইয়াসমিনের ব্যবহার দেখে মনে হচ্ছে ও একটু বেশি সিরিয়াসলি নিচ্ছে প্রিমিসকে। আচ্ছা যাই হোক, তুমি যেটা বললা ওইটা হইলেই ভালো। ভূমিকা আসলে মিথ্যা বলছে। সে নিজেই জানে না তার বোন ইয়াসমিন প্রিমিসের সাথে কেন ঘুরছে। অভিজিতের সাথে তো ইয়াসমিনের আগেই সম্পর্ক খারাপের দিকে চলে গিয়েছিল প্রিমিসের কারণে, কিন্তু ভূমিকা বুঝতেছে না তার বোন কি করতে যাচ্ছে। অভিজিৎ প্রিমিসের উপর রেগে আছে আগে থেকেই। এইদিকে ভূমিকা প্ল্যান করে অভিজিৎকে এখানে ডেকে আনার কথা বলে এবং প্রিমিসকে মার খাওয়ানোর প্ল্যান করে। তার বন্ধুরা এটা শুনে খুবই খুশি হয়। ঠিক তখনই সেখানে অভিজিৎ একটি দামি গাড়ি নিয়ে আসে। আরে অভিজিৎ, তুমি এই গাড়ি কবে কিনলা? ও মাই গড, এটা তো অনেক সুন্দর। তুমি কি এটা ইয়াসমিনের জন্য আনছো? আমার বোন যদি এটা দেখে, ও তো খুশিতে পাগল হয়ে যাইবো। ভূমিকার এখন প্রিমিসকে নিয়ে টেনশন হচ্ছে না। ভূমিকা ভাবছে অভিজিৎ যদি এখন তার বোনকে এই গাড়ি দিয়ে প্রপোজ করে, তার বোন হাসতে হাসতে রাজি হয়ে যাবে, আর তখন বলবে প্রিমিস তাকে ডিস্টার্ব করেছে। এরপর প্রিমিসকে তো মাইট দিবেই। দাঁড়াও অভিজিৎ, আমি এক্ষুনি ইয়াসমিনকে কল দিয়ে এইখানে আসতে বলি। কিন্তু যখনই ভূমিকা ইয়াসমিনকে ফোন দেয়, তার মুখ একদম বন্ধ হয়ে যায়। সে বারবার কল দেওয়ার পরও দেখে তার ফোন বন্ধ। এইদিকে প্রিমিসের ফোনও বন্ধ। আসলে কি হচ্ছে? ভূমিকার মনে হচ্ছে তার বোন তার সাথে একটু বেশি কঠিন প্ল্যান করেছে। আরে ইয়াসমিন কল কেন ধরতেছে না? ও আমার এইভাবে ইগনোর করতেছে কেন? নাকি ও ওই দিনের মতো প্রিমিসের সাথে কোথাও বাইকে গেল? আরে ভূমিকা, কি হইছে? ইয়াসমিন কল ধরে না কেন? অভিজিৎ, আসলে ইয়াসমিনের ফোন বন্ধ বলতেছে। আরে ভাই, কি হইতাছে এইসব? তোমার বোনকে আজকে আবার ওই ফকিরের বাচ্চার সাথে ঘুরতে চলে গেছে নাকি? আরে না না, তুমি চিন্তা করো না। যদি আমার বোন সত্যি ওর সাথে হয়, তাইলে মনে করবা ও এর জন্যই ওর সাথে গেছে, কারণ ওই প্রিমিস হয়তো ওকে ডিস্টার্ব করতেছে। আমার বোন তো ওর মতো ছেলের সাথে কথাই বলতে চায় না। ভূমিকা মনে মনে খুশি হচ্ছিল, কারণ সে কাটা ঘায়ে মলম দিচ্ছে। সে ভাবছে অভিজিৎ যত রাখবে তত প্রিমিসের উপর অ্যাকশন নিবে। ভূমিকা জানে অভিজিৎ তার বোনকে কতটা পছন্দ করে। এখন সে যদি প্রিমিসের উপর রাগে, তাহলে প্রিমিস সেই একটা মাইর খাবে। আচ্ছা, আমি ইয়াসমিনের অন্য একটা ফোনে কল দিয়া দেখি ধরে কিনা। ভূমিকা কল দেওয়ার পর সেটা তো ফোন ঢোকে না, কিন্তু সেই নাম্বারটি দিয়ে সে একটি অ্যাপস এর মাধ্যমে ভূমিকার লোকেশন বের করে ফেলে। ভূমিকার কাছে ইয়াসমিনের লোকেশন একটা রেস্টুরেন্টের মধ্যে দেখাচ্ছিল। তারা এক মুহূর্তেও দেরি করে না। অভিজিতের গাড়িতে করে ভূমিকা ঈশান জিশান সেই রেস্টুরেন্টে চলে যায়, আর রেস্টুরেন্টে ঢুকেই একজন ওয়েটারকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা কি জানতে পারি এইখানে 1 ঘন্টা আগে যে কাপল আসছিল, মেয়েটা সাদা চুল এন্ড ছেলেটা একটা ভিখারির মতো ড্রেস পরে আছে, ওরা কোথায় আছে? আমাদের কি বলতে পারবেন? ওয়েটার যখন দেখে একসাথে এতগুলো মানুষ দুইজনের খোঁজ নিতে এসেছে, সে তাদের দুইজনের কথা জানার পরেও তাদেরকে বলে না তারা কোন টেবিলে বসে আছে। কিন্তু ভূমিকাও ছাড়ার পাত্রী না, সে একটা একটা করে রুম খোঁজা শুরু করে দেয়। এইদিকে ইয়াসমিন প্রিমিসের সাথে একটি ভিআইপি টেবিল বুক করে। প্রিমিস স্যার, আপনি আমার সাথে আসছেন, এর জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। তো স্যার, আজকে আমরা আমাদের এই আড্ডাতে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু করি। ইয়াসমিন প্রিমিসের কোল্ড ড্রিঙ্কসে অনলাইন থেকে অর্ডার করে একটি ওষুধ মিলিয়ে দেয়। এরপর প্রিমিস সেই কোল্ড ড্রিঙ্কসটি পুরোটাই খেয়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই প্রিমিসের মাথা ঘুরতে থাকে। কিন্তু অবশেষে ইয়াসমিনের কোনো প্ল্যানই কাজে আসে না। সেইখানে ভূমিকা আর তার বন্ধুরা চলে আসে। অভিজিৎ একদম রেগে লাল হয়ে যায়। তোমরা এখান থেকে বের হয়ে যাও। তোমরা কেন আসছো? ইয়াসমিন, তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছে? তুমি আমার কথা কিভাবে বলে যাও? ইয়াসমিন দেখো, আমি তোমার জন্য আনতে নিয়ে আসছি। আরে গাদা, কে তোর কাছ থেকে
থেকে আংটি চাইছে। আমি ইয়াসমিন এইখানে সবার সামনে বলতাছি, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এক্ষুনি আমার সামনে থেকে দূরে যা। ইয়াসমিন জোর কণ্ঠে বলতে থাকে তার কাছে অভিজিতের ডায়মন্ডের আংটির দাম কিছুই মনে হচ্ছে না। সে প্রিমিসকে বিয়ে করলে এরকম শত শত আংটি পরে ঘুরতে পারবে। তুমি ঠিক আছো প্রিমিস, তোমার কিচ্ছু হয় নাই। আমি এক্ষুনি সবাইকে এখান থেকে বের করে দিব। প্রিমিস রাধিকা রাধিকা বলে আওয়াজ করতে থাকে আর ইয়াসমিনকে ধাক্কা দিয়ে সেইখান থেকে বের হয়ে চলে আসে। এইদিকে প্রিমিসের সাথে এমন কাহিনী হচ্ছিল, ওইদিকে সোনালী রাধিকাকে নাচ প্র্যাকটিস করাচ্ছিল নাচের টিচারের কাছে, এবং সেইখানে 3 জন মেয়ে আসে। সোনালী তাদের সাথে রাধিকাকে পরিচয় করে দিতে থাকে। রাধিকা, এইখানে যাদের দেখতেছো ওরা আমাদের টিম মেম্বার। ওদের নাম হচ্ছে মিলি, জাজবি ও নিশা। হ্যালো, আমি মিলি। হাই, আমি রাধিকা। রাধিকার কেন জানি মনে হলো মিলির সাথে তার আগেও কখনো দেখা হয়েছিল। সোনালী আপু, রোহানি কি ঠিক আছে? ও যদি ঠিক থাকে তাহলে ওকে বলো না ও যেন কালকে থেকে প্র্যাকটিসে চলে আসে। রোহানি, না, ওকে বলার কোনো দরকার নাই, কারণ আমাদের কাছে রাধিকা আছে। এখন রোহানিকে আনার কোনো প্রয়োজন নেই। আমি চাই তোমরা নতুন একটা গ্রুপ বানাও, আর সেই গ্রুপের নাম দাও স্বপ্নের শেজারি। তোমাদের একদম বেশ দিয়ে কাজ করতে হবে। যখন সঠিক সময় আসবে কোম্পানি তোমাদেরকে সিলেক্ট করবে। নিশা যখন শুনে তার বেস্ট ফ্রেন্ড রাধিকার এন্ট্রি নেওয়ার কারণে তার এই টিমে জয়েন হওয়া হচ্ছে না, তার মাথা খারাপ হয়ে যায়। তার রাধিকার উপর অনেক রাগ ও ঘৃণা চলে আসে। আচ্ছা ঠিক আছে গাইস, তোমরা কাজ করো, তোমাদের নাচের প্র্যাকটিস শুরু করে দাও। এরপর নাচের টিচার রাধিকাদের প্র্যাকটিস করানো শুরু করে। রাধিকার নাচ দেখে নিশা হিংসায় জ্বলে পুড়ে যায়। সে ভাবে রাধিকা হয়তো সামনে বড় কোনো স্টার হয়ে যাবে। তাদের নাচ শেষ করার পর নাচের টিচার সেখান থেকে চলে যায়। রাধিকা শোনো, তুমি এইদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর বাকিরা তোমরা তোমাদের প্র্যাকটিস করতে থাকো। সোনালী রাধিকাকে মুচকি হাসি দিয়ে যেইভাবে ডেকে নিয়ে গেল, নিশা ভেবেছে সোনালী রাধিকার উপর ইমপ্রেস হয়ে গিয়েছে। নিশার এই স্বপ্নের শেহজাদি গ্রুপের ক্যাপ্টেন হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু রাধিকা আসার পর তার এই স্বপ্ন যেন চ্যালেঞ্জিং মনে হচ্ছে। রাধিকা, তোমার আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে। আমাদের কাছে বেশি সময় নাই। আমি চাই তুমি তোমার কাজ আরো 2 গুণ বাড়ায় দাও। ঠিক আছে আপু, আমি চেষ্টা করব। সোনালী রাধিকাকে ক্যাপ্টেন বানাতে চায়, কারণ সে রাধিকার চেহারা পারফরমেন্স সব ভালো দেখতে পাচ্ছে। এরপর সে রাধিকাকে প্র্যাকটিসের জন্য আবার পাঠিয়ে দেয়। এইদিকে নিশা এইগুলো দেখে ভাবছে রাধিকা তার জায়গা নিয়ে নিচ্ছে না তো। ঠিক তখনই সোনালী তার কাজে সেখান থেকে বাইরে অন্য কোথাও চলে যায়, আর এই সুযোগে নিশার মনে শয়তানি বুদ্ধি আসে। আমার মনে হয় না এই মেয়ে এত ভালো নাচতে পারে। ওর চেহারাটা একটু সুন্দর, তাই মনে হয় সোনালী আপু ওকে নিয়ে আসছে। সুন্দর? কিসের সুন্দর? আমার তো ওকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে সুন্দর মনে হচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো, ও আমাদের 3 জনের থেকে অত বেশি সুন্দর হবে না। কিন্তু নিশা যেইভাবে সোনালী আপু রাধিকার দেখতেছিল আর ওর সাথে কথা বলতেছিল, আমার তো মনে হয় ও তোমার জায়গা ওই মেয়েকে টিম লিডার হিসাবে বানাবে। কে লিডার? আমার তো মনে হয় সোনালী না, ওই মেয়ে সোনালীর পিছে ঘুরতাছে। ওরে দেখতে বোলাবালা লাগলে কি হবে, ও ভিতরে ভিতরে অনেক চালাক। একদিন হয় নাই এখনই আমাদের জায়গা নিতে আসছে। এখনো যদি ওর ব্যবস্থা না নেই তাহলে ও আমাদের মাথায় চড়ে বসবে। এরপর নিশা ও তার বান্ধবীরা রাধিকার উদ্দেশ্যে রওনা দেয় সরাসরি। নাচের টিচার ও সোনালীও এখানে নেই। রাধিকার সাথে কি করবে তারা? এইদিকে প্রিমিস অসুস্থ শরীর নিয়ে কোথায় আছে? কি হতে যাচ্ছে প্রিমিস আর রাধিকার সাথে? তা দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হে গাইস, আমি দিবস গেমিং। তো গাইস আজকে হচ্ছে আমি আপনাদের কিছু গিফট করতে চাই। সেটা হচ্ছে আমার আইডিতে প্রায় 1 লাখের কাছাকাছি ডায়মন্ড আছে। তো এই ডায়মন্ডগুলো আমার দরকার হয় না, তো এর জন্য ভাবতেছি যে আমার ভিডিও যারা দেখে, যারা দিবস গেমিং এর ভিডিও দেখে, তাদেরকে এই গিফটগুলো দিতে চাই। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব থাকা লাগবে, এন্ড অবশ্যই কমেন্ট করবেন দিবস গেমিং প্লাস হচ্ছে আপনার ইউআইডি কমেন্ট করবেন। আর হচ্ছে গাইস যারা হচ্ছে বেশি আমার ভিডিও দেখে তাদের কিন্তু গিফট পাওয়ার চান্স বেশি থাকবে। তো 5 থেকে 10 জনকে আমরা এই গিফটগুলো করবো প্রত্যেকটা ভিডিওতে। তো অবশ্যই গাইস এখন থেকে আমার রেগুলার ভিডিও দেখবেন। যারা আমাদের ভিডিওগুলো আগে দেখেন নাই তারা কিন্তু আমাদের প্লে লিস্ট দেওয়া আছে। গরিব থেকে কোটিপতি পার্টের প্রায় 75টা পার্ট হয়ে গেছে। তো এই পার্টগুলো যারা দেখেন তারা কিন্তু শুরু থেকে দেখে আসতে পারেন। তো যারা বেশি বেশি আমার ভিডিও দেখেন তাদের কিন্তু আমরা এই গিফটগুলো করবো। তো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আমার শর্টস ভিডিওগুলো এন্ড আমার লং ভিডিওগুলো দেখে আসেন। প্লে লিস্টও দেওয়াই আছে। তো দিবস গেমিং চ্যানেল ভিজিট করেন এন্ড দেখতে থাকেন।